দর্শক মন্ডলী, কিছু কিছু উপস্থাপক দেখেছি যাদের সস্তা উপস্থাপনার ব্যবস্থাপনা দেখে অব্যবস্থাপনা এমন হয় এ যেন মানুষ নয়। স্প্রিং লাগানো কোনো পুতুল যেন লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, মাইক্রোফোন কাঁপাচ্ছে এবং হাঁপাচ্ছে। এবারে তেমনই একজন লম্ফ ঝম্প চিৎকার সর্বস্ব উপস্থাপকের সাক্ষাৎকার। নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। কে কার কথা বললেন? ময়ূক রঞ্জন ঘোষ। অনেকগুলো খবর পশ্চিমবঙ্গে রয়েছে, অনেকগুলো খবর আপনারা দেখেছেন, কিন্তু আজ বাধ্য হয়ে, আবারও বলছি বাধ্য হয়ে, চুপ থাকা গেল না, বাধ্য হয়ে বাংলাদেশ নিয়ে কথা বলতে হচ্ছে। ও আবার সাংবাদিক কবে থেকে হলো? ইউনূসের যে বদমাইশি, সে বদমাইশি দেখে চুপ থাকা গেল না। সে কারণে বাংলার মানুষকে, দেশের মানুষকে দেখানোর জন্য এসেছি যে কাদেরকে আপনারা ভাবছেন আসলে আপনার বন্ধু। মোহাম্মদ ইউনূসের একটা নেচার আছে। ও সাংবাদিক নাকি? ও তো ওই মাছ বাজারের মাছ বিক্রেতা হতে পারে। মোহাম্মদ ইউনূস কিছুদিন ভালো থাকে, আবার কিছুদিন খারাপ হয়ে যায়, কিছুদিন ভালো কিছুদিন খারাপ। মোহাম্মদ ইউনূস আবার বদমাইশি শুরু করেছে, অর্থাৎ ডোজ কম হয়ে গেছে। সেই সকালবেলা আপনি মাছ বাজারে গেলে ওখানে দেখবেন চিৎকার করে করে ওই কাটাপোনার দাম যে বলে যারা, তারা মনে হয় ওর থেকে আসতে চায়। মোহাম্মদ ইউনূসকে যে ডোজ দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে বৈঠক, সেই বৈঠকের পরে ডোনাল্ড ট্রাম্প যখন বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে সামলাবে, তারপর মোহাম্মদ ইউনূস তার যে ওষুধের ডোজটা, সেই ডোজটা ঠিকঠাক ছিল, কিন্তু তারপরেই আবার মোহাম্মদ ইউনূস বদমাইশি শুরু করে দিয়েছে। ওর সাংবাদিক হলো কবে থেকে? সাংবাদিক, আপনারা তো সাংবাদিক। আপনারা সাংবাদিক কাকে বলেন? যারা সাংবাদিকতা করে, অর্থাৎ সংবাদ পরিবেশন করে। ব্রেকিং নিউজ যদি এখন কিছু থেকে থাকে বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জানানোর জন্য, তাহলে সেটা হবে মোহাম্মদ ইউনূস আবার বদমাইশিতে ফেরত চলে এলেন। চীনের সফর এবং চীনের সফরের পরে মোহাম্মদ ইউনূসের যে বদমাইশি, সেই বদমাইশি আবার চালু হয়েছে। মোহাম্মদ ইউনূস এখন নতুন করে বদমাইশি শুরু করেছেন, কি না সেভেন সিস্টার। মোহাম্মদ ইউনূস লেকচার দিচ্ছে এবং লেকচার দিতে দিতে মোহাম্মদ ইউনূস যে কাণ্ডটা করে বসছে তা হলো, ও সংবাদ পরিবেশন কোথায় করে? ও সংবাদ পরিবেশন করে, ও তো কিছু ঢপের চপ কিছু গল্প বানায়, কিছু রহস্য রোমাঞ্চ সিরিজের গল্প, সেটা সংবাদের নাম করে কিছু ফেক নিউজ। ওর একটা চ্যানেল রয়েছে, কি যেন নামটা, আর বাংলা। মোহাম্মদ ইউনূস বলছে আমরা নাকি অভিভাবক, সমুদ্রের অভিভাবক। মানে আবার সেই যে কথা বলেছিলাম, চট্টগ্রাম মাঙ্গে আজাদি, চট্টগ্রামকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনূস সামনে দাঁড় করিয়ে দিবাস্বপ্ন দেখছে সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টারকে আলাদা করার। আমি কেন এই কথাগুলো বলছি? আমি ওই চাড্ডিদের ছুঁড়ে দেওয়া হাড্ডি চুষে ওরা টিকে থাকে, তো সেই চ্যানেলটায় ওই জবাব চাইছে বাংলা নাকি, বাংলা জবাব চাইছে ওদের মাধ্যমে নাকি, বাংলা জবাব চাওয়ার মুরদ ওদের রয়েছে। কিছু একটা আন্দাজ করতে পারছি, এবং এই আন্দাজটা করতে পারছি বলে আবার ময়ূককে মাঠে নামতে হয়েছে মোহাম্মদ ইউনূসকে টাইট দেওয়ার জন্য। মোহাম্মদ ইউনূসকে টাইট দিতে হলে প্রয়োজন এই মুহূর্তে কয়েকটা জিনিস বাংলার মানুষ এবং দেশের মানুষকে দেখানোর, এবং ভারত সরকারকে আবারও আমি দৃষ্টি আকর্ষণ করব মোহাম্মদ ইউনূস এই যে কথাগুলো বলছে তার মানেটা কি। মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন না, মোহাম্মদ ইউনূস এই উচ্চিংড়ের মতন লাফাঝাপি করছে, কিন্তু মোহাম্মদ ইউনূস আসলে জানে না যদি ভারত খেপে যায় খড়কুটোর মতন, মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ আর থাকবে না যদি ভারত খড়কুটোর মতন বাংলাদেশকে উড়িয়ে দিতে চায়। মোহাম্মদ ইউনূস আবার বাদরামি শুরু করেছে, আবার বদমাইশি শুরু করেছে। ওটা একটা বাংলা বিরোধী চ্যানেল। সে বদমাইশিটা কি সেটা একবার বাংলায় তর্জমা করে যেটা দাঁড়ায় সেটা আমি আপনাদেরকে শোনাতে চাই। চীনে বসে এই বদমাইশিটা মোহাম্মদ ইউনূস করেছে, ভেবেছে আমরা কেউ ধরছি না, আমরা কেউ শুনছি না মোহাম্মদ ইউনূসকে। ময়ূক প্রতি মুহূর্তে মোহাম্মদ ইউনূস কি বলছে, কি করছে, মোহাম্মদ ইউনূসের টেবিলের ফাইল সবকিছুতে নজর রেখেছে। মোহাম্মদ ইউনূস যে কাজটা করার চেষ্টা করছেন তা হলো এই মুহূর্তে চিকেন স্নেক, সেই চিকেন স্নেককে আলাদা করে দেওয়ার চেষ্টা। কি চিকেন স্নেকটা কেন এত গুরুত্বপূর্ণ আমি ঠিক এই জায়গা থেকে বলবো। যারা বলেন না যে আমি কেন এত ঘৃণা করি এই টুকরে টুকরে গ্যাংকে, কেন ময়ূক ঘৃণা করে
যারা ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে। আমি এবারে এমন একজন সংবাদ উপস্থাপকের সঙ্গে কথা বলবো যার আচার আচরণ এবং লম্পজম্পের কারণে আপনারা অনেকে তাকে চেনেন এবং তার সম্পর্কে জানেন। আচ্ছা, আপনি কতদিন ধরে সংবাদ পরিবেশনা মানে সংবাদ নিয়ে কাজ করছেন? কি বলছেন আপনি? আপনার তো জানা থাকা উচিত আমি কতদিন ধরে এই চ্যানেলে কাজ করছি। আমি তো আপনার সামনেই বসে আছি, তারপর আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন? এটা আমার অভ্যেস, চিৎকার না করলে আমি মুড পাইনি। ও, তার মানে এটা জেনেটিক প্রবলেম, মানে বংশগত। তা বলতে পারেন, আমরা ছোট থেকে বড় হয়েছি এই চিল্লাচিল্লির মধ্যেই। হ্যাঁ, তবে আপনার ওই সংবাদ পরিবেশনে আপনার ওই চিল্লানিটা দেখলে মনে হয় আপনি একসময় ক্যানভাসার মানে রাস্তার হকার ছিলেন। সেটা যে ছিলাম না তা কিন্তু না। তারপর হঠাৎ এই চ্যানেলে সুযোগ হলো, তারপর থেকে কাজ শুরু করে দিলাম। বাহ, ক্যানভাসার থেকে প্রেজেন্টার। তবে আপনার ওই লাফালাফি আর কথা বলা দেখে মনে হয় আপনি ওই সার্কাসের জোকারও ছিলেন। ঠিক ধরেছেন, ছেলেবেলা থেকে সার্কাসের জোকারদের আমি খুব কাছে থেকে দেখার সৌভাগ্য পেয়েছিলাম। মনে করেন আমার ওখান থেকে শুরু আর কি। আচ্ছা, আপনি কি আপনার স্ত্রীর সাথেও এইভাবে কথা বলেন? না, সে তো কথা বলার সুযোগই পায় না। ওই যে বললাম পারিবারিক শিক্ষা। আমার বাবার মতো স্ত্রী যখন এক ধাপ চড়ায় আমি তখন 2 ধাপ চড়াই, আর স্ত্রী তখন ডরায়। আপনার জীবনের দুঃখ কি? আমি যখন দুঃখের কথা বলি তখন লোকজন হাসে, হাসির কথা বললে লোকজন উত্তেজিত হয়ে যায়, আবার উত্তেজনার কথা বললে তখন মারতে আস, কোনো কিছুই তাদেরকে বিশ্বাস করাতে পারি না, ব্যর্থ হই। তাহলে এবারে আমরা আপনার একটু যে উপস্থাপনার অভিনয় দেখব। নিশ্চয় নিশ্চয়। এই যে দেখুন, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। কি দেখাচ্ছে ওরা? হ্যাঁ, আমাদের দেশের বিরুদ্ধে কি বলছে? আপনাদের সবাইকে বলছি, আপনারা দেখুন, আমি কিছু বলবো না। ও ও, আর থাকবে না, আর থাকবে না। না, আপনারা সবাই কাঁপিয়ে দিন, আপনারা সব কাঁপিয়ে পড়ুন। কি হচ্ছে, কি হচ্ছে সব? আমি এসব কিছুই মানি না, প্রশ্নই ওঠে না। বসে পড়লেন কেন? উঠুন উঠুন উঠুন। আর এভাবে লাফাবেন না, বেশি লাফালাফি করলে আবার পা ভেঙে যেতে পারে, বুঝতে পেরেছেন? আর শুনুন, গুজব ছড়াবেন না। আপনার এই সমস্ত গুজবে কেউ কান দেয় না।